নমস্কার বন্ধু, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এলাম সেটা হচ্ছে মদ। এবার দুর্গাপুজোয় দশমীর দিনটা পড়েছিল ড্রাই ডে, 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। তা স্বাভাবিকভাবে রাজ্য সরকার একটু চিন্তায় পড়েছিলেন, তাই তো দশমীর দিনেই মদের বিক্রি বেশি হয়, তো এই দিনটাই ছুটি হয়ে গেল। তা রাজ্যের মানুষ মাননীয়াকে নিরাশ করেননি। গত বছর দুর্গাপুজোর মাসে মদ বিক্রি হয়েছিল 2022 কোটি টাকার। এবারে দুর্গাপুজোর মাসে মদ বিক্রি হয়েছে 2556 কোটি টাকা, গত বছরের তুলনায় 534 কোটি টাকা বেশি। এবং রাজ্য সরকারের নিট আয় হয়েছে 1980 কোটি টাকা, অর্থাৎ লক্ষ্মী লাভ হয়েছে দুর্গাপুজোয় রাজ্য সরকারের। 2009 সালে থেকে 2011 সাল পর্যন্ত আমরা বিভিন্ন জনসভায়, সংবাদ মাধ্যমে মাননীয়ার বক্তৃতা শুনতাম এবং সেখানে যেভাবে মদের নেশা বাড়ছে তার বিরুদ্ধে তার বক্তব্য শুনতাম এবং তৎকালীন বাম সরকারকে দোষারোপের ধারাবাহিক বর্ণনা আমাদের মুখস্থ হয়ে গিয়েছিল। 2011 সালে তৃণমূল কংগ্রেস যে নির্বাচনী ইস্তাহার বার করে, সেই নির্বাচনী ইস্তাহারের 9 নম্বর পাতায় তৃণমূল কংগ্রেস লেখে, পশ্চিমবঙ্গে শিল্প মানে শুধুই মদের বন্যা, চারিদিকে শুঁড়িখানা, শিল্প মানেই মদ। এবং প্রতিশ্রুতি ছিল আমরা ক্ষমতায় এলে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে মদের এই যে বন্যা এটা বন্ধ করা হবে এবং মদ্যপানে রাজ্যবাসীর উৎসাহ কমানোর জন্য সচেতনতামূলক ব্যবস্থা সরকার নেবে। তা মদ্যপায়ীদের মাথায় হাত পড়লেও আমরা যারা মদ্যপানের বিরুদ্ধে তাদের ভালো লেগেছিল। তা ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম মাননীয়ার আবগারি দপ্তর ঘোষণা করলেন আর 50 টাকায় মদ কিনতে হবে না, 28 টাকার পাউচি সেই মদ পাওয়া যাবে। এবং পাড়ার মোড়ে মোড়ে ডিজে বাঁচিয়ে সে কি নাচ! 28 টাকায় মদ পাই, দিদিমণি তোমায় চাই, কম পয়সায় নেশা হবে, এসো বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে। 2010-11 অর্থবর্ষে, অর্থাৎ বাম সরকারের শেষ অর্থবর্ষে, রাজ্য সরকার মদ বাবদ বা আবগারি বাবদ মোট আয় করেছিলেন 2000 কোটি টাকা। আর 2025-26 অর্থবর্ষে, অর্থাৎ এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের আমলে মদ বাবদ, আবগারি বাবদ সরকারের আয় হচ্ছে 22,550.33 কোটি টাকা। ভাবুন, 2000 কোটি টাকার আয় 22,550.33 কোটি টাকায় পৌঁছে গেছে। এবং এতেও মাননীয়া খুব খুশি নন। 2017 সালে ওয়েস্ট বেঙ্গল বেভারেজ কর্পোরেশন তৈরি হয়েছে এবং তৈরি হওয়ার পরেই তাদের ঘোষিত লক্ষ্য কর্পোরেশন এলাকায় 1 কিলোমিটার অন্তর, পুরসভা এলাকায় 2 কিলোমিটার অন্তর এবং পঞ্চায়েত এলাকায় 3 কিলোমিটার অন্তর একটা সরকার অনুমোদিত মদের দোকান করতেই হবে। তা এখন মদের দোকান কত আছে সরকার অনুমোদিত? সারা রাজ্যে মদের দোকান আছে 7,746টা। তার মধ্যে কলকাতায় আছে 621টা। অর্থাৎ কলকাতা বাদে গ্রাম বাংলায় মদের দোকান হচ্ছে 7,125টা সরকার অনুমোদিত। কলকাতায় যে 621টা মদের দোকান আছে, তার মধ্যে দক্ষিণ কলকাতাকে মাননীয়া একটু রসে বসে রাখতে চেয়েছেন। তা দক্ষিণ কলকাতায় মদের দোকান হচ্ছে 405টা
আর উত্তর কলকাতায় 216টা। এখন উত্তর কলকাতার তৃণমূল নেতারা মাননীয়ার বিরুদ্ধে আন্দোলনে নামতেই পারে যে দক্ষিণ কলকাতায় 405টা মদের দোকান আর আমাদের বেলায় মাত্র 216। যে সিঙ্গুর থেকে মাননীয়া ক্ষমতায় এসেছিলেন তথাকথিত সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে, সেই সিঙ্গুরের 2011 সালে সিঙ্গুর আবগারি জেলায় মদের দোকান ছিল 80টা, আর 2024 সালে সেটা 174টা। পশ্চিমবাংলায় 341টা ব্লক, মানে ব্লক পিছু মদের দোকান হচ্ছে প্রায় 21টা। পশ্চিমবাংলায় 3339টা হচ্ছে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। প্রতি গ্রাম পঞ্চায়েতে গড়ে 2.13টি মদের দোকান সরকার অনুমোদিত। এবার সরকারি অনুমোদনের বাইরে স্থানীয় কুটির শিল্প হিসেবে পুলিশ প্রশাসন এবং আবগারি দপ্তরের অফিসারদের একাংশ এবং স্থানীয় তৃণমূল নেতাদের প্রত্যক্ষ সহাবস্থানে যে কত সরকারের অননুমোদিত মদের দোকান চলছে তার কোনো হিসেব কেউ রাখে না। এবং এরপরেও সরকার মনে করছেন, ওয়েস্ট বেঙ্গল বেভারেজ কর্পোরেশন মনে করছেন যে না, মদের দোকান আরো বাড়াতে হবে। আমি আপনাদের দুটো রিপোর্ট ঘোষণা জানাই। ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউ নামে একটা সংস্থা কলকাতার 11টি প্রখ্যাত ইংরেজি মাধ্যম স্কুল, সরকারি ও সরকার পরিপোষিত স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা সমীক্ষা করেছিলেন। সেই সমীক্ষায় তারা যা রিপোর্ট পেয়েছেন তা বড় ভয়ঙ্কর। এটা কিন্তু স্নাতক স্তরের নয়, মাধ্যমিক স্তর পর্যন্ত। তা সেখানে তারা দেখেছেন যে 26% পড়ুয়ার মধ্যে মদ্যপানের অভ্যেস রয়েছে। 4.66% পড়ুয়া মদ্যপানে এতটাই অভ্যস্ত যে তারা চেখেই বলে দিতে পারে কোন ধরনের মদ। 33% পড়ুয়া ধূমপানে অভ্যস্ত। হ্যাঁ, একটা ছোট স্কেয়ারে এই সমীক্ষা হয়েছে, কিন্তু সারা রাজ্য সম্পর্কে, রাজ্যের শিক্ষাক্ষেত্র সম্পর্কে যারা খোঁজ রাখেন তারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষত ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের মধ্যে মদ এবং বিভিন্ন নেশার প্রতি আসক্তি আতঙ্কজনকভাবে বাড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, তখন যাদবপুরে একটা ছাত্র আন্দোলন চলছে, তা সেই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বলেছিলেন মদ গাঁজা চরস বন্ধ, তাই কি প্রতিবাদের গন্ধ। এখন একটা ছাত্র আন্দোলনকে বিকৃত করার জন্য, একটা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কুৎসা প্রচারের জন্য অভিষেকবাবু এই মন্তব্যটা করেছিলেন। সেই জন্য তার ওই সময় নির্বাচনটা আমরা এবং প্রেক্ষিতটা আমরা সমর্থন করতে পারি না, নিন্দা জানাই। কিন্তু তিনি যা বলেছিলেন তার বক্তব্যে কিন্তু এতটুকু ঘাটতি নেই, এতটুকু অসত্য নেই। সত্যি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মদ গাঁজা চরস পোডাম থেকে শুরু করে হরেক রকম নেশার একটা মৃগয়া ক্ষেত্র হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা চেয়ারে বসে আছেন যে চেয়ারটা পশ্চিমবাংলার সর্বোচ্চ পলিটিক্যাল এক্সিকিউটিভের চেয়ার, যে চেয়ারে অতীতে বিধান রায় থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষরা বসে গিয়েছিলেন। সেই চেয়ারের অধিকারী মুখ্যমন্ত্রী গত বছর বাজেটের ঠিক আগে সিগারেটের উপর কর বসাবেন। তো একটা আলাপচারিতা সমাজ মাধ্যমে এলো, সেখানে উনি কিছু মানুষকে বলছেন যে টাকা তো লাগবে, টাকার দরকার, তা সিগারেটের উপর একটু কর বাড়াচ্ছি,
তাই একটু বেশি করেই সিগারেট খাবেন। আমাদেরও তো টাকাটার দরকার। একজন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে রাজ্যবাসীকে ধূমপানে উৎসাহিত করছেন, এটা সারা ভারতবর্ষে আমরা কোথাও দেখিনি। আমি ট্রেড ইউনিয়ন করি, সেই সূত্রে বিভিন্ন চা বাগান, বিভিন্ন জুট মিল, বিভিন্ন কলকারখানা ঘোরার অভিজ্ঞতা আমার আছে। সেই সব শ্রমিক বস্তিতে যাওয়ার অভিজ্ঞতা আমার আছে। সেই সব শ্রমিক বস্তিতে মদ এত ভয়ঙ্কর প্রভাব ফেলেছে যেটা বলার নয়। সারা দিনের যা রোজগার, সেই রোজগার ঠিক কাজ থেকে ফেরার পথে মদের দোকানে শুঁড়িখানায় তারা উড়িয়ে দিয়ে চলে আসে এবং বাড়িতে ফিরে টলমল পদে বাড়িতে ফিরে তাদের একমাত্র কাজ হচ্ছে বাড়ির মেয়েদের পেটানো এবং তারপর বমি টমি করে একদম অগাধ ঘুমে নিঃসার। শ্রমিক পল্লীতে কত মহিলা যে তাদের অল্প বয়সী স্বামীদের হারিয়েছেন, বিধবা হয়েছেন, তাদের স্বামীদের এই মদ্যাসক্তির প্রাবল্যে বলে বোঝানো যাবে না। আপনি গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় যদি এখন যান, বিশেষত গরিব মহল্লাগুলোতে প্রচুর বিধবা মহিলা পাবেন। সেখানকার পুরুষরা শক্ত সামর্থ্য, পরিশ্রম করে আর মদ খায়। মদের নেশায় 22 বছর, 23 বছর, 25 বছর, 30 বছর বড়জোর, তারপরে তারা ওপারে চলে যায় এবং সংসারটাকে একটা অসহায় অবস্থায় ফেলে দেয়। আমি এনসিআরবির একটা সমীক্ষার কথা বলছি। সারা দেশে গ্রেপ্তার হওয়া অপরাধে অভিযুক্তদের 44% বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। ধর্ষণ, গণধর্ষণে ধৃত অভিযুক্তদের 60% বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। এবং সবথেকে আতঙ্কের বিষয়, এই যে সারা দেশে এই যে অপরাধের পরিসংখ্যান দেয়া হয়েছে, এই অপরাধে যারা অপরাধী তাদের অধিকাংশ এনসিআরবির মতে অপরাধ সংগঠনের সময় মদের নেশায় চুর ছিলেন। মদ এবং অপরাধ প্রবণতা অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং তার প্রমাণও কিন্তু আছে। বিহারে রাজ্য সরকার বেশ কয়েক বছর আগে মদ নিষিদ্ধ করেছেন। এনসিআরবির রিপোর্ট বলছে বিহারে মদ নিষিদ্ধ করার পরে রাজ্যে অপরাধের পরিমাণ 54% কমেছে। এনসিআরবির রিপোর্ট, আমার কথা নয়, বিহার সরকারের কথা নয়। তা বিহার সরকার যদি মদ নিষিদ্ধ করে অপরাধ 54% কমাতে পারে, তাহলে পশ্চিমবাংলা কেন মদ নিষিদ্ধ করবে না? এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গ সরকার এখনো চেষ্টা করছেন যে আরো বেশি মদের দোকান খুলতে হবে। আপনারা জানেন, কিছুদিন আগে একটা ঘটনা সংবাদ মাধ্যমে এসেছিল যে একটা লটারি সংস্থা তৃণমূল কংগ্রেসকে 525 কোটি টাকার চাঁদা দিয়েছিল ওই নির্বাচনী বন্ডে, এবং আরপিজি গোয়েঙ্কা সংস্থা 444 কোটি টাকার চাঁদা দিয়েছিল নির্বাচনী বন্ডে। তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র, তিনি সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, আপনারা সারা ভারতবর্ষে নিষিদ্ধ নির্বাচনী বন্ডে সবথেকে বেশি, যে আঞ্চলিক দল সবথেকে বেশি টাকা পেয়েছে, এমনকি কংগ্রেসের থেকেও বেশি, কংগ্রেস একটা জাতীয় দল, তার থেকে অনেক বেশি, বিজেপির ঠিক পরেই সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস, আপনারা আরপিজি গোয়েঙ্কার থেকে এত টাকা কোটি টাকা নিয়েছেন, আপনারা ভিন রাজ্যের একটা বেসরকারি লটারি সংস্থার থেকে এত টাকা নিয়েছেন। তা কুণালবাবু বলেছিলেন যে দেখুন, এটাই কিন্তু নেতৃত্বের কোনো দায় নেই, নেতৃত্ব জানে না, আমরা বিষয়টা জানতাম না। তা কে বা কারা আমাদের তৃণমূল অফিসের বাইরে একটা বাক্স রাখা থাকে, সেখানে ওই চিঠিপত্র এলে পোস্টম্যানরা দিয়ে যায়,
তা সেই কাঠের বাক্সে কে বা কারা ওই দুটো চেক রেখে গিয়েছিল, আমাদের অফিসের কর্মীরা অত কিছু না বুঝে সেই চেক দুটো ব্যাংকে জমা দিয়ে দিয়েছিল। তখন কুণালবাবুর কথায় আপনারা নিশ্চয়ই একটু কৌতুক রস অনুভব করবেন, কিন্তু এই সঞ্জীব গোয়েঙ্কাদের থেকে 444 কোটি টাকা নেওয়ার ঠিক পরেই আমরা দেখলাম বিদ্যুতের দাম ইউনিট প্রতি 1 টাকা 34 পয়সা করে বাড়িয়ে দিল সিইএসসি, এবং রাজ্য সরকার একদম নিশ্চুপ রইলেন। অর্থাৎ 444 কোটি টাকা দিয়ে গ্রাহকদের থেকে কত 444 কোটি টাকা গোয়েঙ্কারা তুলে নিলেন তার কোনো হিসেব নিকেশ নেই। 1 ইউনিটে 1 টাকা 34 পয়সা, মানে ভাবুন প্রত্যেকের বাড়িতে 200, 300, 400, 500 ইউনিট বিদ্যুৎ খরচ হয় প্রতি মাসে। তাহলে কত টাকা বাড়তি আপনার আমার থেকে সিইএসসি তুলে নিচ্ছে। আর ওই লটারি সংস্থা 525 কোটি টাকার নির্বাচনী বন্ডে তৃণমূল কংগ্রেসকে চাঁদা দেওয়ার পরে আমরা যে ঘটনাটা দেখলাম সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি বলে যে একটা সরকারি রাজ্য লটারি সংস্থা ছিল সেইটা কিন্তু উঠে গেছে। আমরা অতীতে দেখতাম পশ্চিমবঙ্গ রাজ্য লটারি, তার জন্য একটা ডাইরেক্টরেট অফিস ছিল, একটা সেক্রেটারিয়েট ছিল, কর্মীরা ছিলেন, আধিকারিকরা ছিলেন, এবং নিয়ম করে প্রতি সপ্তাহে পশ্চিমবঙ্গ রাজ্য লটারির টিকিট বেরোতো। যারা কেনার তারা কিনতেন। বঙ্গলক্ষ্মী, বঙ্গশ্রী, পুজোর সময়, রথের সময়, বিভিন্ন উৎসবের আগে একটা মোটা টাকার পুরস্কার ঘোষণা করে নতুন নতুন টিকিট তারা বার করতেন। অর্থাৎ রাজ্য সরকারের পরিচালনায় একটা লটারি শিল্প পশ্চিমবাংলায় চলছিল। এখন এই লটারি শিল্পেও লটারি শিল্প চলবে এটাকে সমর্থন করি না, কারণ জুয়ার মাধ্যমে টাকা উপার্জনের নেশা, সেটা সরকারি জুয়া হোক আর বেসরকারি জুয়া হোক, ভয়ঙ্কর সর্বনাশা। কিন্তু রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গ রাজ্য লটারি বস্তুটাকে তুলে দিলেন। এখন আপনি কোথাও পশ্চিমবঙ্গ রাজ্য লটারির একটা টিকিট পাবেন না, এবং সারা বাংলার আনাচে কানাচে শুধুমাত্র ওই বিশেষ বেসরকারি কোম্পানির লটারি। এবং এই লটারি কিনে কত পরিবার যে সর্বশান্ত হচ্ছে লোভের বশে তার কোনো নিশ্চয়তা নেই। তা মাননীয়া একদিকে লটারির নামে জুয়ার একদম আইনসম্মত ব্যবস্থা করে রেখেছেন, অন্যদিকে মদের নেশায় মানুষকে ডুবিয়ে রাখছেন। রাজ্যটা কোথায় যাচ্ছে আমাদের ভাবতে হবে না? পশ্চিমবাংলায় শিল্প নেই, শিল্প আসবে না। শিল্প না থাকলে সেই শিল্পে কর্মসংস্থানের প্রশ্ন নেই। সরকারি সংস্থাগুলোতে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা সব মিলিয়ে 7 লক্ষের বেশি স্থায়ী পদ শূন্য। সেই সব স্থায়ী পদে কোনো নিয়োগ হচ্ছে না। এমন কোনো স্বনিযুক্তি প্রকল্প সরকার করেননি যে প্রকল্পের ফলে কর্মসংস্থান প্রার্থী যুবক যুবতীরা অন্তত নিজেদের রুটি রোজগারের ব্যবস্থাটা করে নিতে পারেন। পশ্চিমবাংলার বাইরে কাজ করতে গেলে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলার অপরাধে সেখানকার পুলিশ গ্রেপ্তার করছে, তাদের উপর অত্যাচার করছে। আবার এরকম ঘটনাও ঘটছে, বাংলাদেশি বলে এই ভারতীয় নাগরিককে, এই পশ্চিমবাংলার নাগরিকদের পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। একটা ভয়ঙ্কর অবস্থা। তাহলে এই কর্মসংস্থানহীন হাজার হাজার যুবক যুবতী তারা যাবেন কোথা? পশ্চিমবাংলায় জনসংখ্যার 65% বয়স হচ্ছে 34 বছরের নিচে। তারা সবাই কাজের বাজারে কাজ খুঁজছেন, অথচ সরকার পরিকল্পিতভাবে কর্মসংস্থানের সমস্ত পথ বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় সরকার, পূর্বতন কংগ্রেস নেতৃত্বাধীন বাম সমর্থিত ইউপিএ সরকার কতকগুলো একদম অধিকার ভিত্তিক, আইনি অধিকার ভিত্তিক প্রকল্প এনেছিলেন, যার অন্যতম হচ্ছে 100 দিনের কাজ, মহাত্মা গান্ধী গ্রামীণ স্বরোজগার যোজনা। তো এতে পরে এটি শহরাঞ্চলেও বিস্তৃত হয়েছিল। তো এতে
অদক্ষ শ্রমিকরা তারা গ্রাম এবং শহরের তারা 100 দিন অন্তত কাজ পেতেন। সেই প্রকল্পটায় রাজ্য সরকার ব্যাপক দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকার বরাদ্দটা বন্ধ করে দিয়েছেন গত কয়েক বছর ধরে। অদ্ভুত ব্যাপার। যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অধিকার এবং সুযোগ কেন্দ্র সরকারের রয়েছে, তারা সেটা করছেন না। দুর্নীতি করে যারা এই 100 দিনের বিপুল পরিমাণ গরিব মানুষের টাকা মেরে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, কিন্তু গরিব মানুষের অদক্ষ শ্রমিকদের জন্য যে 100 দিনের কাজ তার বরাদ্দ বন্ধ করে পুরো এই 100 দিনের কাজটাকে বন্ধ করে দিয়েছে, যার ফলে যুব সমাজের মধ্যে একটা চরম হতাশা তৈরি হয়েছে। এবং মাননীয় প্রকাশ্যে জনসভায় বলছেন, যারা বকাটে ছেলে মেয়ে আমার দলে এসো, আমারও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। এবং তিনি নিজে যেটা করছেন, এই যে 7 লক্ষাধিক স্থায়ী পদে কোনো লোক নিয়োগ করছেন না, তার বদলে কর্মসংস্থানহীনতার একটা সমস্যা পরিকল্পিতভাবে তৈরি করেছেন, তীব্র সমস্যা। এবং এই কর্মসংস্থানহীনতার তীব্র আবহে কৃতদাস মালিকের ভূমিকায় কাউকে 600 টাকা, কাউকে 1666 টাকা, কাউকে 2000 টাকা, কাউকে 5000, 6000, সর্বোচ্চ 10,000 টাকা বেতন দিয়ে, নামমাত্র বেতন, কোনো সামাজিক সুরক্ষা নেই, তাদেরকে কৃতদাসের ঢঙে সরকারি কাজ করিয়ে নিচ্ছেন। তারা বাধ্য হচ্ছেন, কর্মসংস্থান নেই, যার ফলে এবং ছাত্রছাত্রীরা সরকারি শিক্ষা যে পরিকাঠামো সেটাকে কার্যত সরকার তুলে দিয়েছে। শুধু উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত 3,98,150টা পদ শূন্য। উচ্চ মাধ্যমিক পরবর্তী স্তরে অনুমোদিত পদের কম বেশি 60% পদ শূন্য। শিক্ষকের অভাবে গত 1 দশকে 7,200টা স্কুল বন্ধ হয়ে গেছে। আবার 8,624টা স্কুল বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এই সম্প্রতি। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অধিকাংশ প্রাইমারি স্কুলে 1জন করে শিক্ষক, অনেক স্কুল আছে যেখানে কোনো শিক্ষক নেই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে শিক্ষকের অভাবে পঠন পাঠন বন্ধ। অর্থাৎ পরিকল্পিতভাবে সরকারি শিক্ষা পরিকাঠামোটাকে ধ্বংস করে দিয়ে বেসরকারি শিক্ষা ব্যবসায়ীদের হাতে রাজ্যের পড়ুয়াদের সমর্পণ করছেন। অভিভাবকরা ভিটে মাটি বিক্রি করে, ঘটি বাটি বিক্রি করে, ধার করে বাধ্য হচ্ছেন বেসরকারি ওই শিক্ষা ব্যবসায়ীদের তথাকথিত শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সন্তান সন্ততিদের ভর্তি করতে, তাদের ভবিষ্যতের কথা ভেবে। এই হতাশা থেকে মদ্যপানের একটা আসক্তি আসে, আর এইটাকে কাজে লাগিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সারা পশ্চিম বাংলাটাকে কার্যত মদের বন্যায় ভাসিয়ে দিয়েছেন। আমরা কোন রাজ্যে আছি? নীতিশ কুমার বহু নিন্দিত চরিত্র, তিনি অসংখ্যবার দল বদল করেছেন, আরো বহু অভিযোগ তার বিরুদ্ধে আছে, থাকতেই পারে, কিন্তু তিনি তার রাজ্যের মানুষের সমস্যার কথাটা বুঝেছেন কি করলে তার রাজ্যের মানুষ ভালো থাকবে। একটা মনন, একটা মানুষের প্রতি হৃদয় তার আমরা খুঁজে পেয়েছি। তিনি রাজ্যে মদ নিষিদ্ধ করেছেন এবং অপরাধ সংগঠনকে 53% কমিয়ে এনেছেন। আর পশ্চিম বাংলায় অপরাধ দিন দিন বাড়ছে এবং সেই অপরাধে যারা জড়িত, ওই এনসিআরবির যে রিপোর্ট, একদম সেই রিপোর্ট মিলে যাচ্ছে। তাদের বয়স কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 18 থেকে 30 বছরের ভিতরে। আর পাড়ায় পাড়ায় ওই গান বাজছে, 28 টাকায় মদ পাই, দিদিমণি তোমায় চাই, কম পয়সায় নেশা হবে, এসো বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে। রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক দল যে সমস্ত, তারা অনেক করেছেন। একটা এই ধরনের জনবিরোধী সরকার তাদের ব্যর্থতায় আজও ক্ষমতায় আছে। তা আপনাদের ক্ষমতার উপর, আপনাদের যে কত ক্ষমতা মানুষ জেনে গেছে, কিন্তু দয়া করে এই একটি বিষয়ে
পশ্চিমবাংলায় মদ নিষিদ্ধ করার দাবিতে আপনারা দল মত সংগঠন নির্বিশেষে সোচ্চার হন। আর পশ্চিমবাংলার বুদ্ধিজীবীরা, শিল্পী, সাহিত্যিক, দু একটা ব্যতিক্রম নিশ্চয়ই আছে, তারা তো সব ওই দিদিমণির দেয়া কলাটা মূলটায় তুষ্ট হয়ে একেবারে শীত ঘুমে চলে গেছেন। আবার দিদিমণি যখন বলবেন তখন জেগে উঠবেন। এই যে পুরো যুব সমাজকে, ছাত্র সমাজকে বিভিন্ন নেশায়, বিশেষত মদের নেশায় একেবারে আসক্ত করে ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত এই সরকার করছে, তার বিরুদ্ধে মানুষের সোচ্চার হওয়ার সময় রয়েছে, সময় এসেছে। আপনারা আশা করি সোচ্চার হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।